আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্র জেলায় বিভিন্ন গ্রামীণ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী G20 শিখর সম্মেলনে অংশ নিয়ে করোনা অতিক্রান্ত পৃথিবীর উন্নয়নে গুরুত্বপূর্ণ 4টি সূচকের কথা তুলে ধরেছেন। পাঞ্জাবের কৃষকরা আগামীকাল থেকে রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু আন্তর্জাতিক মহলকে একত্রিত হয়ে সন্ত্রাসবাদে মদতদানকারী দেশগুলিকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। এটিপি ফাইনালসের চূড়ান্ত ম্যাচে ডমিনিক থিয়েম ড্যানিয়েল মেদভেদেভের মুখোমুখি হবেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের বিন্ধ্যাচল এলাকার মির্জাপুর এবং সোনভদ্র জেলায় বিভিন্ন গ্রামে পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেছেন। 5,555 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পগুলি 24 মাসের মধ্যে গড়ে উঠবে। এই প্রকল্পের মাধ্যমে ওই এলাকার 2,995টি গ্রামে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে। 42 লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানবতার ইতিহাসে কোভিড-19 অতিমারীকে ঐতিহাসিক মোড় বলে অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে সমগ্র বিশ্বের কাছে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৌদি আরবে অনুষ্ঠিত পঞ্চদশ G20 শিখর সম্মেলনে অংশ নিয়ে বলেন, গোষ্ঠীভুক্ত দেশগুলির অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান ও বাণিজ্যের বিস্তারের পাশাপাশি পৃথ্বীকে রক্ষার ব্যাপারেও গুরুত্ব দিতে হবে। তিনি করোনা অতিমারী অতিক্রান্ত পৃথিবীর উন্নয়নে 4টি সূচক নির্ধারণ করেছেন। সেগুলি হল প্রতিভা ও দক্ষতা সৃষ্টি, সমাজের প্রতিটি অংশে প্রযুক্তিকে পৌঁছে দেওয়া, প্রশাসনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং পৃথিবীর পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সহযোগিতামূলক মনোভাব। পাঞ্জাবের কৃষকরা আগামীকাল থেকে তাদের রেল রোকো কর্মসূচি প্রত্যাহার করে নেবার সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছে, পণ্য ও যাত্রীবাহী উভয় ট্রেনের যাতায়াত অবাধ করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কেন্দ্রীয় সরকারকে রাজ্যে সমস্ত ট্রেন চালু করার জন্য ফের অনুরোধ জানিয়েছেন। এক টুইট বার্তায় রেলওয়ে মন্ত্রক জানিয়েছে, তারা রেল অবরোধ প্রত্যাহারের কথা শুনেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু আন্তর্জাতিক মহলকে একত্রিত হয়ে যেসব দেশ সন্ত্রাসে মদত দেয় তাদের বিচ্ছিন্ন করে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন। গতকাল লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রসংঘের উচিত ভারতের পেশ করা আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী প্রস্তাবটি গ্রহণ করা। রাষ্ট্রসংঘকে সময়োপযোগী সংস্কার সাধন করে আরো বেশি সুসংহত পদক্ষেপ নিতে হবে বলে তিনি মনে করেন। এই অনুষ্ঠানে মানবতার স্বার্থে কাজ করার জন্য ইনফোসিস ফাউন্ডেশনের সভাপতি সুধা মূর্তিকে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স 2020 প্রদান করা হয়। ভারতে জৈশ ই মোহাম্মদের সন্ত্রাসবাদী হানা নিয়ে পাকিস্তান সরকারকে তীব্র প্রতিবাদ জানালো ভারত। গতকাল পাকিস্তান দূতাবাসের সার্চ দি অ্যাফেয়ারকে তলব করে জম্মুর নাগরোটার ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। পাক সরকারকে বলা হয়েছে, তারা যেন নিজেদের দেশে অবস্থিত জঙ্গি সংগঠনগুলির ঘাঁটি ধ্বংস করতে উদ্যোগী হয়। এ ব্যাপারে ইসলামাবাদকে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দেশকে সুরক্ষিত রাখতে যা যা পদক্ষেপ করা প্রয়োজন ভারত তা করতে প্রস্তুত। উল্লেখ্য, গত 19 নভেম্বর জম্মুর নাগরোটায় নিরাপত্তা বাহিনী পাক ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের হামলা চালানোর পরিকল্পনা ভেস্তে দেয়। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় কয়েকজন জঙ্গি মারা যায়। জম্মুর পুঞ্চ জেলার দেগওয়ার, মালতি এবং দাল্লান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনা গত সন্ধ্যায় ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে। নিরাপত্তা মুখপাত্র কর্নেল দেবিন্দর আনন্দ আকাশবাণীকে জানিয়েছেন, সন্ধ্যে 6:15 নাগাদ পাক সেনারা বিনা প্ররোচনায় ছোট হাতিয়ার নিয়ে হামলা চালায়। ভারী মর্টার বর্ষণ চলে। মোতায়েন ভারতীয় সেনা জওয়ানরা এর উপযুক্ত জবাব দিয়েছে। জীবন ও সম্পত্তিহানির কোনো খবর নেই। চলতি বছর পাক সেনারা এই নিয়ে 1991 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া সংক্রান্ত বিষয়ে নজরদারি সংস্থা FATF বলেছে, G20ভুক্ত দেশগুলির অবিলম্বে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে বেআইনি আর্থিক লেনদেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সংস্থার সভাপতি মার্কাস প্লেয়ার বলেছেন, বেশ কিছু দেশের আর্থিক ব্যবস্থায় বেআইনি আর্থিক লেনদেন, সন্ত্রাসে অর্থ যোগানো এবং অর্থ তছরূপের সুযোগ রয়েছে। G20 সংস্থা প্রকাশ্যে FATF প্রবর্তিত নিয়মনীতি মেনে চলার আহ্বান জানালেও ওই গোষ্ঠীভুক্ত কয়েকটি দেশ এখনো পর্যন্ত উপযুক্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় সরকার 320 কোটি টাকারও বেশি মূল্যের 28টি খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে। গতকাল আন্তঃমন্ত্রক অনুমোদন কমিটি আইম্যাকের বৈঠকে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি CEFPPC প্রকল্পগুলি অনুমোদন পায়। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক এই প্রকল্পগুলির জন্য 107 কোটি টাকারও বেশি অর্থ সহায়তা প্রদান করেছে। 10টি রাজ্য জুড়ে প্রস্তাবিত প্রকল্পগুলিতে প্রায় 10,000 কর্মসংস্থান হবে বলে জানা গেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দৃঢ় সংকল্পের সঙ্গে অত্যন্ত কার্যকরভাবে কোভিড-19 পরিস্থিতির মোকাবিলা করেছে। তামিলনাড়ুতে গতকাল ৬৮,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করেন তিনি। এর মধ্যে রয়েছে চেন্নাইয়ে ১১৮ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের কাজ। শ্রী শাহ করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের ভূমিকারও প্রশংসা করেন। তিনি বলেন, একের পর এক নির্বাচনে বিভিন্ন রাজ্য থেকে বিজেপি পরিবারতন্ত্রের অবসান ঘটিয়েছে। তামিলনাড়ুতেও সেই একই ফলাফল দেখা যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩,৪৯৩ জন। এই নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫,২১,৬১৭। দেশে আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৩.৭%। এক সপ্তাহ আগে এই হার ছিল গড়পড়তা ৯৩%। এই সময়কালে নতুন করে ৪৫,২০৯ জন সংক্রমিত হওয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০,৯৫,৮০৬। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৫০১ জন। ফলে মোট ১,৩৩,২২৭ জন রোগী করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। মৃত্যুহার গত ৫ সপ্তাহ প্রায় অপরিবর্তিতই রয়েছে ১.৫%। করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ ইউরোপে আছড়ে পড়ায় এই মহাদেশের প্রতিটি দেশেই চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে। ফ্রান্সে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯,২৯,০০০ ছাড়িয়েছে। ইটালিতে ৭,৯১,০০০, জার্মানিতে ৩,১১,০০০, পোল্যান্ডে ৪,২৩,০০০ রোগী চিকিৎসাধীন। এইসব দেশগুলির তুলনায় ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেশি হলেও প্রতি ১০ লক্ষে তুলনামূলক বিচারে তা অনেক কম। ভারতে প্রতি ১০ লক্ষে ৬,৫৬৬ জন সংক্রমিত হচ্ছেন, যেখানে ফ্রান্সে ৩২,৫৫৮, স্পেনে ৩৩,৯৮৫, গ্রেট ব্রিটেনে ২১,৯৫৩, ইটালিতে ২২,৮৪৬ এবং জার্মানিতে প্রায় ১১,০০০ মানুষ সংক্রমিত হচ্ছেন। বর্তমানে সারা বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা ৫,৮৪,৮৮,৫১৭। সুস্থ হয়েছেন ৪,৪,৬৪,৭৭৪ জন। সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩,৮৬,৩৩৪ জন। করোনা সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রদেশ সরকার সবথেকে বেশি প্রভাবিত শহরগুলির জন্য নতুন কিছু নির্দেশিকা জারি করেছে। ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, বিদিশা এবং রাতলামে ফের জারি হয়েছে নৈশকালীন কারফিউ। ভোপালে রাত ৮টার পর থেকে সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনে মধ্যপ্রদেশে সংক্রমণ হার বেশ ঊর্ধ্বমুখী। গতকাল একদিনে সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭০০ জন। মহারাষ্ট্রে আগামীকাল ১০ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার প্রস্তুতির মধ্যেই পুনে এবং আওরঙ্গাবাদ পৌর নিগম তাদের নিয়ন্ত্রণাধীন স্কুলগুলি বন্ধ রাখবে বলে জানিয়েছে। গতকালই বৃহন্মুম্বাই পৌর নিগম ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুল না খোলার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। পুনে পুর নিগম ১৩ ডিসেম্বর এবং ঔরঙ্গাবাদ পুর সংস্থা আগামী বছরের ৩রা জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনা অতিমারিজনিত লকডাউন পর্ব পেরিয়ে দেশের বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ফের উৎসাহী পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। গত ২১ অক্টোবর আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেবার পর থেকে গত এক মাসে প্রায় ১২,০০০ পর্যটক সেখানে গিয়েছেন। উল্লেখ্য, দেশের প্রায় সমস্ত অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানই পর্যটকদের জন্য খুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারে গয়া জেলায় গতরাতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক অতি বামপন্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বারাছত্তি থানার মাহুয়ারি গ্রামে। ওই নকশালপন্থীর মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। গয়ার পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছেন, ঘটনার জেরে দুজন গ্রামবাসীও প্রাণ হারান। আহত হয়েছেন কোবরা বাহিনী ৩ জওয়ান। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দামান সমুদ্রে ত্রিদেশীয় নৌযুদ্ধ মহড়া সিডমেক্স 20-তে ভারতীয় নৌবাহিনীর দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত ক্ষেপণাস্ত্র ASW করভেট কামর্তা এবং করভেট কারমুককে পরীক্ষা করা হচ্ছে। এই ত্রিদেশীয় নৌমহড়ায় অংশ নিচ্ছে সিঙ্গাপুর ও থাইল্যান্ড। ন্যাশনাল ক্যাডেট কর্পস NCC আজ ৭২তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। যেসব সেনা জওয়ানরা দেশ রক্ষার জন্য শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজ জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রতিরক্ষা সচিব অজয় কুমার, NCCর মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল রাজীব চোপড়া কর্পসের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল এক রকেট হানায় ৮ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩১ জন। সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, একটি ছোট ট্রাকে রাখা ১৪টি রকেট ছোড়া হয়েছিল। কিভাবে ওই ট্রাকটি শহরে ঢুকল সে ব্যাপারে অনুসন্ধান চলছে। এটিপি ফাইনালসের চূড়ান্ত ম্যাচে ডমিনিক থিয়েম ড্যানিয়েল মেদভেদেবের মুখোমুখি হবেন। গতকাল সেমিফাইনালে ডমিনিক থিয়েম ৪ ঘণ্টাব্যাপী লড়াইয়ের পর নভাক জকোভিচকে পরাস্ত করে ফাইনালে ওঠেন। ২৭ বছর বয়সী অস্ট্রীয় তারকা তৃতীয় সেটের টাইব্রেকে ০-৪ পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসেন। শেষ পর্যন্ত লন্ডনের O2 এরিনাতে আয়োজিত সেমিফাইনালে তিনি ৭-৫, ৬-৭, ৭-৬ ফলে বিজয়ী হন। অপর সেমিফাইনালে মেদভেদেব ২০টি গ্র্যান্ডস্লাম বিজয়ী রাফায়েল নাদালকে ৩-৬, ৭-৬, ৬-৩ ফলে পরাস্ত করেন। খবর শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।